দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবার মনে ঐক্য ধারণ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে 2024 সালে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 300 ঘর প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, 4 জেলায় যে ঘর নির্মাণ কার্যক্রম তা সফলভাবে সম্পন্ন করেছে সেনাবাহিনী। গেল আগস্ট ও সেপ্টেম্বরে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই বন্যায় সারা দেশের মানুষ ও সেনাবাহিনী বিপদগ্রস্তদের পাশে দাঁড়ায়। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় 22 উপজেলায় সরকারি অর্থায়নে 300 ঘর নির্মাণ করা হয়। বুয়েটের স্থপতিদের নকশায় এবং সেনাবাহিনীর 24 ও 33 পদাতিক ডিভিশনের সরাসরি তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণ করা হয়। সেই ঘর সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। আপনারা যে ঘর তৈরি করে দিয়েছেন সে ঘর যেন আমার আশার অবলম্বন হয়। ওনার পাশে দাঁড়াই আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। সেই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অনুরোধ উপকার হয়েছে যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জানান, যে কোনো প্রয়োজনে মানুষের পাশে আছে সেনাবাহিনী। এবং সেটা অত্যন্ত সময়োচিত ছিল। তিনি নিজে অবগত হয়েছেন মানুষের এই দুর্দশা সফরে এবং উনি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই অর্থ আমাদেরকে দিয়েছেন ওনার নিজস্ব ভবন থেকে, এবং আমরা এটা সম্পন্ন করেছি। সেনাবাহিনীর প্রতি ওনার যে আস্থা, সেটার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাদের আস্থায় রেখে আমাদের যে কাজটা করার সুযোগ দিয়েছে, এবং ভবিষ্যতে যদি এরকম দায়িত্ব দেন আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনকে ধন্যবাদ জানান দুর্নীতিমুক্ত ও মানসম্মত গৃহ নির্মাণ করার জন্য। চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো। আমাদের ভরসার স্থল হবে যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারে। ডক্টর ইউনূস আরও জানান, বিপদে মানুষ ঐক্য বজায় রেখেছে, সেই ঐক্য আমাদের এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আগামী দিনের যে কোনো দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করার দৃষ্টান্ত আমাদের জাতিকে বিশ্ব দরবারে ইতিবাচকভাবে তুলে ধরবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নুনবী সরকার, ৭১, ঢাকা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যা পেয়ে খুশি সাধারণ মানুষ। তারা বলছেন, বন্যা তাদের সব কেড়ে নিলেও এখন এই ঘরকে সম্বল করে তারা নতুন করে বাঁচতে শিখবেন। এজন্য সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। গেল বছরের আগস্টে বন্যা কবলিত হয় কুমিল্লা। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৮,৫০০-এর বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হন জেলার ১০ লাখের বেশি মানুষ। বুধবার সকালে এখানকার ৭০ পরিবারের মাঝে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়, যা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। আমার ঘরে পানি ওঠে, বোকা আমি ঘরে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। আমি স্কুল 2 মাস আসছিলাম। মাননীয় উপদেষ্টার অনুদানে যে ঘর আমরা পাইছি, তাতে আমরা খুব খুশি। সেনাবাহিনী আমার অনেক সাহায্য করছে, অনেক আমার সকাল 5টা ভোর পর্যন্ত আমার মেস্তুরির ডাকাই কাম করাইছে। আমি ধন্যবাদ। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে নোয়াখালীতে ঘর দেওয়া হয় 90 দরিদ্র গৃহহীন পরিবারকে। স্বপ্নের ঠিকানা পেয়ে আনন্দের ঝিলিক দেখা যায় তাদের চোখে মুখে। এ সময় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমার কোনো থাকার স্থান ছিল না, আলহামদুলিল্লাহ সেনাবাহিনী
স্যার এবং প্রশাসন, জেলা প্রশাসন, ওনারা সবাই মিলে আমার ঘরটা করে দিয়েছে। আমি শুক্রিয়া আল্লাহর কাছে, ডাক্তার ইউনূস আমার একটা ঘর দিয়েছে। সেনাবাহিনী আমার জন্য খুব কষ্ট করছে। আল্লাহ দিলে বালা শুকর আলহামদুলিল্লাহ, তারপর দোয়া করি, তারপরে নেখয়া তাআলা দান করো। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ফেনীতে ঘর পেয়েছেন 110 পরিবার। তারা বলছেন গেল বন্যায় তাদের সব কেড়ে নিয়েছিল, এই কয়দিন ছিলেন অন্যের ঘরে। এখন সরকার থেকে দেয়া আধা পাকা ঘর পেয়ে তারা যেন নিজের আশ্রয় পেলেন। বাংলার সামনে আমার ঘরটা ছিল, ঘর যাওয়ার পরে আমি একবারে হতাশ ছিলাম। থাকার মধ্যে একটা কাবু আসেন না, 8 দিনে ছিলাম মুসলিদিক, এক পাশে ছিলাম একজনের কাছারি ঘরে। চট্টগ্রামে 30টি ঘর পেয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উপকারভোগীরা। এ সময় ভার্চুয়ালি যোগ দিয়ে একজনের সাথে কথা বলেন তিনি। পরে সরকার প্রধান ভবিষ্যতে দুর্যোগের সময়ও সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলে আমি আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। আব্দুল্লাহ মামুন, ৭১। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলা তদন্তের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ডের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া বিচার কাজে বাধা ও হত্যার হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। বুধবার ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এই অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। এ সময় শেখ হাসিনার কণ্ঠে 226টি মামলা মানে 226 জনকে হত্যার লাইসেন্স পাওয়া বাক্যটি নিয়ে একটি কল রেকর্ডের ফরেনসিক প্রমাণ পাওয়ার কথাও জানায় প্রসিকিউটর। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। শেখ হাসিনার বিচার হতে হবে, ওবায়দুল কাদেরের বিচার হতে হবে, ঠিক একইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। আর সেই আমাদের দাবি হলো অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে যে নরক বানিয়েছিল, অসংখ্য মানুষকে দীর্ঘ 14-15 বছর গুম করেছে, খুন করেছে, আমাদের দাবি হলো প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে। আর এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা শুধুমাত্র একটি শাখার মাধ্যমে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে এই বিচার হবে না। বিচার যত ধীরে হবে এই অপরাধীরা পালিয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শেখ হাসিনার কল রেকর্ডের ফরেনসিক প্রমাণের কি কি তথ্য পেয়েছে তদন্ত সংস্থা, এবং এছাড়া তার বিরুদ্ধে যে অভিযোগ আজ করা হয়েছে সে বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে 5টি আবেদন করা হয়েছিল। তার মধ্যে শেষ যে আবেদনটি ছিল যে পতিত আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার যে একটি অডিও বার্তা তিনি এর মধ্যে কিন্তু কালবেলা সব বিভিন্ন পত্রিকায় বা অনলাইনের ভার্সনে একটা প্রকাশ পেয়েছে যে এই শেখ হাসিনা গাইবান্ধা উপজেলার গোবিন্দগঞ্জের যে একজন উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাকিল আগন্ত বুলবুল উরফে শাকিল আলম, তার সাথে যে একটা কথোপকথন হয়েছে, সেই কথোপকথনে শেখ হাসিনা বলছেন, যে সব কথাবার্তাগুলো বলছেন যে ওই এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘুরে পড়ার প্রেক্ষিতে কী করতে হবে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে যে 227টি মামলা হয়েছে, মামলা হওয়ার প্রেক্ষিতে তিনি দাবি করেছেন যে তিনি 227 জনকে মারার একটা লাইসেন্স পেয়েছেন, এবং এই মামলার যারা পুলিশের যে কার্যক্রম, কি পুলিশ পরবর্তীতে কি ভূমিকা রাখবে, সাক্ষীদের তিনি হুমকি দিচ্ছেন নানানভাবে, যে তার কথাবার্তাগুলো সেইগুলো তদন্ত সংস্থার কাছে আসলে সেটা প্রসিকিউশনে দেখা, এবং এটা তারা কাউন্টার টেররিজম ইউনিটের মাধ্যমে তারা এই যে অডিওটা সেটা কি আদৌ তার কিনা সেটা তারা ফরেনসিক ডিপার্টমেন্টে সেটার প্রমাণ তারা চেক করার পরে এটা প্রমাণ পেয়েছে হ্যাঁ এটা এআই দিয়ে করা নয়, এটা শেখ হাসিনার বক্তব্যই। এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু আজকে প্রসিকিউশন আদালতের নজরদারিতে আনেন, এবং আদালতের কাছে প্রসিকিউশন দাবি করেন যে এই অডিও বার্তা বা এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা এই বিচার কাজকে বাধাগ্রস্ত করছেন, এবং তার মাধ্যমে তিনি সাক্ষীদের, মামলার যে তদন্ত কর্মকর্তা অন্যদের তিনি হুমকি দিচ্ছেন, হুমকি স্বরূপ বা তার এই বক্তব্য বিচার কাজের বাধা স্বরূপ। এর জন্য এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আদালতের কাছে তারা আজকে আবেদন করেন, এবং আদালত একটা আদেশ দিয়েছে আগামী 15 মের মধ্যে
মধ্যে এই যে বক্তব্যের ব্যাপারে শেখ হাসিনা এবং যে যার সাথে কথোপকথন হয়েছে গাইবান্ধার যে উপজেলা চেয়ারম্যান শাকিল আলম, তাদের দুইজনকে এই ব্যাপারে আগামী 15 মের মধ্যে জবাব দিতে বলেছে। এর জন্য তাদেরকে আদালতে হাজির বা তাদের পক্ষে আইনজীবীদের মাধ্যমেই তারা এটা জবাব দিতে বলেছেন এবং এই বিষয়ে আগামী 15 মে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত হবে। এর পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটি মামলার বিষয়ে কিন্তু আজকে এই ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। আপনি জানেন যে আশুলিয়ায় যে লাশ পুরানোর 6 জন লাশ পোড়ানোর ঘটনা যে মামলাটি রয়েছে, সে মামলায় আরও দুইজনকে নতুনভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। একজন এসআই আরাফাত উদ্দিন, আরেকজন আশরাফ হাসান এএসআই, এই দুইজনকে এই মামলা নিয়ে আসা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে 5ই আগস্টের যে হামলার ঘটনা হয়েছিল, মিছিলের উপর গুলি বসানো হয়েছিল, সেই সময় সেই বিষয়েও 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেখানে শামীম ওসমানের ছেলে অয়ন ইসলামের নাম রয়েছে। এর পাশাপাশি আজকে দীপুমণি, সাবেক আওয়ামী লীগ সরকারের যে একজন মন্ত্রী, দীপুমণির পক্ষে থেকে একটা জামিন আবেদন চাওয়া হয়েছিল। সেই বিষয়ে আদালতে আজকে তাদের জামিন আবেদন সরাসরি নাকচ না করলেও বলেছেন যে এই জামিনের বিষয়ে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, সেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়ে আসার পরেই কিন্তু এটা পরবর্তী ফয়সলা হবে। সব মিলে যে বিষয়টি কিন্তু আজকে ট্রাইব্যুনালে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে এই শেখ হাসিনার যে কথোপকথন, শেখ হাসিনা এই বিচার কাজ ভারতে বসেও কীভাবে বাধাগ্রস্ত করছে, কীভাবে এই বিচারের ব্যাপারে তিনি ষড়যন্ত্র করছে, বিচার নস্যাৎ করছে, সেই বিষয়গুলিও কিন্তু আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে ওঠা হয় এবং সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে শুনানির পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয়কে আজকে তাজুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে এই মামলার এই ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেই ব্যাপারে চিফ প্রসিকিউটর বলেছেন যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে সরকারের মনোভাব জানিয়েছে এই বিচারের ব্যাপারে, তবে এই বিচার আইনের গতিতে চলবে, স্বাভাবিকভাবেই চলবে, সেই বিষয়টি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছে। সব মিলিয়ে তানিয়া রহমান, এই এখন পর্যন্ত এই ট্রাইব্যুনালে এখানকার সর্বশেষ খবর বা আজকের মতো বিচার কাজ বা মামলার কাজ শেষ হয়েছে। ধন্যবাদ সৈয়দ সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো যদি নতুন কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছায়। দর্শক সহকর্মী সৈয়দ সাদিক ছিলেন আমাদের সাথে। ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ রপ্তানিতে $40 কোটি কর ফাঁকি দিয়েছে এমন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদকে আসা অভিযোগে বলা হয় এই বিষয়ে আদানি গ্রুপের সাথে চুক্তি করে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। চুক্তির সময় এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক কর অব্যাহতির নেয় আদানি গ্রুপ। চুক্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে পেয়েছে দুদক। ইতিমধ্যে দুদকের উপপরিচালক রেজাউল করিম এই সংক্রান্ত নথিপত্র তলব করে এনবিআর ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চিঠি দিয়েছে। এর আগে 2024-25 অর্থ বছরের জুলাই পর্যন্ত ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে $39 কোটি বেশি শুল্ক কর ফাঁকির বিষয়টি এনবিআর তদন্তে উঠে আসে। এবার তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যবসায়ীদের কর ছাড় বা রেয়াত নেয়ার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 45তম সভায় এই আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, IMF, বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে যাওয়া শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাত ও ব্যবসার উন্নয়নের সহায়তা চাওয়া হচ্ছে। তিনি জানান, ভুল ত্রুটি থাকবে, এরপরও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করছে সরকার। কোনো কাজ করতে গিয়ে গালমন্দ খেতে হলেও এর পেছনে সরকারের বিশেষ কোনো এজেন্ডা নেই বলে উল্লেখ করেন তিনি। রাজস্ব আয় বাড়াতে ব্যবসায়ীরা সহানুভূতিশীল হলে সরকারও সহানুভূতিশীল হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সরকারকে কর দিয়েই রেয়াত বা সুবিধা নিতে হবে এমন ধারণা পরিহারের আহ্বান জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। বাজেটের এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করবো, বাস্তবসম্পন্ন ইমপ্লিমেন্ট করতে পারবো। ইম্প্যাক্টটা কী হবে সেটা আমরা না থাকলেও আমরা আশা করি যে আমাদের একটা মূল্যায়ন কেউ করবে, এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে যাচ্ছি। চট করে কিছু আইন আছে সেগুলো আমরা চেঞ্জ করতে এখন পারবো না, কিন্তু কতগুলো প্রসেস আছে এইগুলো সে করা যায়, সিম্পলিফাই যায়। এবং অনেক সময় প্রসেসটাই মডার্ন আইনের চেয়ে, কারণ আইনের ইমপ্লিমেন্টেশনটা হয় প্রসেসের মাধ্যমে। আইন তো বহু কিছু লেখা থাকে, কিন্তু যখনই প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়াগুলি সিম্পলিফাই করা। এই জন্য আপনাদের এই পরামর্শগুলি হলে আমাদের জন্য সুবিধা হবে কিছুটা।
7 বছরে অন্তত 2,500 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছে এলিট সিকিউরিটি সার্ভিসের কোম্পানি ও তার 2 মালিক। প্রাথমিকভাবে 72 কোটি টাকা কর ফাঁকি দাবি করেছে এনবিআর এর কর গোয়েন্দা ইউনিট। কর গোয়েন্দাদের ধারণা, সিকিউরিটি সার্ভিসের আড়ালে অবৈধ সম্পদ ব্যবস্থাপনা করে কোম্পানিটি। তবে অভিযোগ অস্বীকার করেছে এলিট। রুহুল আমিনের রিপোর্ট। প্রায় 23,000 নিরাপত্তা কর্মীর বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড। সাবেক সেনা কর্মকর্তা শরীফ আজিজের পারিবারিক মালিকানাধীন এই কোম্পানির বিরুদ্ধে সম্প্রতি তদন্তে নামে কর গোয়েন্দা ইউনিট। মেলে ব্যাপক অনিয়মের তথ্য। গোয়েন্দা প্রতিবেদন বলছে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট মিলেছে 37টি, কিন্তু আয়কর নথিতে দেখানো 9টি। গোপন করা অ্যাকাউন্টে জমা হওয়া টাকাও গোপন করেছে কোম্পানিটি। গোয়েন্দারা জানান, কোম্পানি অ্যাকাউন্টে 2,217 কোটি টাকা জমা হলেও আয়কর নথিতে দেখানো হয় 761 কোটি। কোম্পানির ব্যাংক স্থিতি ছিল 200 কোটি টাকা, কিন্তু দেখানো হয় 44 কোটি। এতে কর ফাঁকি অন্তত 22 কোটি টাকা। এছাড়া গুলশান ভাটারা এলাকায় রয়েছে কোম্পানির 3টি প্রশিক্ষণ একাডেমি, রয়েছে ডগ স্কোয়াড। এসব তথ্যও নেই আয়কর রিটার্নে। আমাদের যে কনসালটেন্ট আছে যারা কাজ করেছে তাদেরকে আমরা ধরেছি যে কোথায় কোথায় ভুল আছে সব বাইর করেন। যদি কোনো ডিক্লেয়ার না থাকে সব ডিক্লেয়ার দেন। আর আমাদের এনবিআর থেকেই বলছে যে এফডিআর এর পয়সা তো কেটেই নিয়ে রাখে 10% মনে হয়, বুঝছেন। কিন্তু আমাদের ওরকম কোনো প্রবলেম না। 300 এফডিআর না, আমাদের এখন এফডিআর আছে টোটাল 26 কোটি টাকা। ব্যক্তিগত কর নথিতেও তথ্য গোপন করেন শরীফ আজিজ ও তার স্ত্রী, কোম্পানি পরিচালক সেনে সেম্বিল। নথিতে তারা ব্যাংক অ্যাকাউন্ট দেখান 3টি, কিন্তু তদন্তে মেলে 3 শতাধিক। গোয়েন্দারা জানান, শরীফ আজিজ 267 কোটি টাকা সঞ্চয়ের তথ্য গোপন করেন। সেনে সেম্বিল গোপন করেন 219 কোটি। দুজনের কর ফাঁকি 50 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, অবৈধ সম্পত্তি গোপন করার প্রবণতা বেশি থাকে। হোয়াইট মানি কিনা নিয়ে সন্দেহ আছে আমার। একটা হলো উপার্জনের উপায়টাই বৈধ না, আর হলো উপার্জনের উপায় বৈধ কিন্তু উনি যথাযথ পরিমাণ ডিক্লেয়ার করেন নাই ট্যাক্সে। এই 2 রকম। নথি বিশ্লেষণে স্বামী স্ত্রীর বৈধ সম্পদের পরিমাণ মিলেছে 24 কোটি টাকা। গোয়েন্দারা জানান, চূড়ান্ত হিসেবে কর ফাঁকি ছাড়াবে 100 কোটি টাকা। সঠিকভাবে কর না দিলেও 6 কোটি 66 লাখ টাকা উৎসে কর ফেরত নিয়েছে কোম্পানিটি। রুহুল আমিন, 71, ঢাকা। শেখ হাসিনার পরিবারের পাশাপাশি এসআলম, বেক্সিমকো এবং নাবিল গ্রুপ সহ মোট 10টি শিল্প গোষ্ঠীর পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিষ্ঠানগুলোর সম্পদের মূল্যায়ন এখন শেষ পর্যায়ে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর আদালতে মামলা করতে আগামী মাসে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানও নিয়োগ দেয়া হবে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, হুট করে কোনো কিছু না করে সরকারের উচিত সুকৌশলে সতর্কতার সাথে আগানো। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। অর্থ পাচার লুটপাট করে দেশের আর্থিক খাতকে পঙ্গু করেছে আওয়ামী লীগ সরকার। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে শেখ হাসিনা এবং তার সহযোগী কয়েকটি শিল্প গ্রুপ মিলে পাচার করেছে লাখ কোটি টাকা। তালিকায় উপরের দিকে ছিল এসআলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, শিকদারো, আরামিট গ্রুপ। দেশ থেকে বেহাত হওয়া অর্থের প্রায় পুরোটাই পাচার হয়েছে এই শিল্প গ্রুপগুলোর হাত ধরে। তবে পট পরিবর্তনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত রাঘব বোয়ালদের অর্থ ফেরত আনতে সিআইডি, এনবিআর ও দুদকের সমন্বয়ে গঠন করা হয়েছে 11টি টিম, যার নেতৃত্বে আছে বিএফ আইয়ুব। আর্থিক গোয়েন্দা সংস্থাটি বলছে, শেখ হাসিনার পরিবার ছাড়াও 10 শিল্প গ্রুপের সম্পদের সার্বিক তদন্ত ও মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে। পাচার হওয়া টাকার গন্তব্য দেশের আদালতে মামলা করতে আগামী মাসে নিয়োগ দেওয়া হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান। বলতে পারবো যে আমরা মামলা দায়ের করার উদ্দেশ্যে যে ঠিক বিজড়িত অর্থ এবং বিজড়িত সম্পদের পরিমাণ কত সেটার মূল্যমান স্থির করার কাজ চলছে। সেটা স্থির করার পরেই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অঙ্ক পাচার করা হোক বা অবৈধভাবে সম্পদ অর্জন করা হোক, এই দুয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে গভর্নরের নেতৃত্বে টাস্ক ফোর্সও। এ বিষয়ে এ পর্যন্ত টাস্ক ফোর্সের 7টি সভাও অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার পরিবার ও 10টি শিল্প গ্রুপের প্রায় 17,000 কোটি টাকার শেয়ার এবং ব্যাংকে থাকা 4,000 কোটি টাকা জব্দ করেছে আদালত। বিএফআইইউ বা সেন্ট্রাল ব্যাংক ডিসকভার করতে পারবে না। সেন্ট্রাল ব্যাংকের কাছে দুদক যেসব নোটিশ দিয়েছে সেগুলো একটু তাকে দেখতে হবে, আর দুদককে দেখতে হবে তার নিজস্ব মেকানিজম প্রয়োগ করে
ওখানে অভিযোগ আসলে ওখানে যেই পন্থা সেই পন্থায় ইনভেস্টিগেটিভ পদ্ধতিতে ডিটেকটিভ কায়দায় সেটা বার করতে হবে। যদি টাকাটা দেশে থেকে থাকে তাহলে যতটা সহজ হবে, টাকাটা যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে এটা সম্ভাবনা সেই তুলনায় কম, কিন্তু চেষ্টা তো আপনাকে করতেই হবে। তবে দেশের বাইরে চলে যাওয়া অর্থ ফেরত আনা ততটা সহজ হবে না বলছেন এই বিশ্লেষক। এবং যদি পারে তো খুবই ভালো, আমরা উই অল সাপোর্ট ইট, উই অল প্রে ফর ইট, যে আমাদের সম্পদ নিয়ে চলে গেছে, তাই না? কিন্তু ওদের যে আর্গুমেন্টটা যে এই সমস্ত ডেভেলপ কান্ট্রিতে অ্যাকাউন্টে যখন নাকি টাকা পয়সা ঢুকে, এরা কিন্তু ভেরিফাই করে ঢুকায়, ওদের আটকেতে পারবেন না তো আপনি আইনে। তো ওয়ান্স ইট ইজ গেটিং এন্ট্রি, তারপরে সেখান থেকে বের করানো ইজ ভেরি টাফ। মামলার বাইরেও সমঝোতার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ থাকা উচিত বলেও মনে করেন এই বিশ্লেষক। মানি লোন কোর্টে একটা সমঝোতার ব্যাপার আছে না, কেন আমরা সমঝোতায় যাচ্ছি? কারণ আমরা অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ, শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সুবিধাজনক সময়ে দেশে ফিরবেন বলে জানান তিনি। বুধবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশাতেই আছি। জনাব তারেক রহমান সাহেব অফকোর্স ওনার আশার প্রতি মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের প্রতি সম্মান আছে, তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান। ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এই 2 জনের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করা হয়েছে। এই মামলায় খালাস পাওয়ায় আমানুল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলেও জানান তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন রায় দিয়েছে, সে রায়ে আমানুল্লাহ আমানকে যে সাজা দেওয়া হয়েছে সে সাজা বাতিল করেছে, তার স্ত্রীর সাজা সে বাতিল করেছে এবং নির্দোষ প্রমাণিত হয়েছে। এর ফলে আমানুল্লাহ আমানের সামনে তার বার ছিল, ইলেকশন নির্বাচন করতে পারে নাই, নির্বাচনে যে অযোগ্য ছিল, যেতে সাজা বহাল ছিল, সাজা ছিল, যেটা আজকে রায়ের ফলে আমানুল্লাহ আমার রাজনীতি আর কোনো রাজনীতি নির্বাচন করতে কোনো বার হলো না, অর্থাৎ নির্বাচনে তার কোনো আর বাধা সৃষ্টি হল না, সে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এই খালাসের ফলে। মানবাধিকার ও শ্রমিকের অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। আর এজন্য মালিক ও শ্রমিক সবার সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন। মে দিবস উপলক্ষে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হচ্ছে, সেখান থেকে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তবে শ্রমিক অসন্তোষ সামাল দিতে সরকারকে ব্যস্ত থাকতে হচ্ছে বলেও মনে করিয়ে দেন তিনি। শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, তার মেয়াদকালে শ্রম আইন করে যেতে চান তিনি। এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে মালিক শ্রমিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। সরকারের প্রচেষ্টা হচ্ছে যে হিউম্যান রাইট এবং ওয়ার্কার্স রাইট এটা যাতে সমুন্নত থাকে। আমি নিজেও আইএলওতে গিয়ে এই কথাগুলো বলে আসছি। আগামীতে জুন মাসে আইএলও হবে, সেখানে আমরা রিএড করবো। এর মধ্যে হয়তো আইএলও থেকে লোকজন আসবে। আমরা প্রতিনিয়তই কিন্তু এই শ্রমিকদের এবং শ্রম আইন নিয়ে প্রতিদিনই আমরা কাজ করছি, অলমোস্ট এভরিডে। আমি বলবো যে 2 মন্ত্রণালয়ের মধ্যে এখন শ্রম মন্ত্রণালয়ে আমার কাছে মানে ম্যাক্সিমাম টাইম আমি কাটাচ্ছি শ্রম মন্ত্রণালয়ের সাথে। তো কিছু কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সেগুলো সবার সহযোগিতা দরকার। বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট 414 জন হজযাত্রী নিয়ে আজ সকাল
7:30 সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজ টার্মিনালে এসে পৌঁছেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কাউন্সাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের আরও স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওহারার, হজ ও ওমরা মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবি এবং অন্যান্য কর্মকর্তা সহ। বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবছর বাংলাদেশ থেকে মোট 87,100 জন পবিত্র হজ পালন করবেন।